ওয়েলকাম টু বন্ধুরা কর্ণ সুবর্ণ অফিসিয়াল। থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ভারতের প্রথম বেসরকারি রকেট, যেটা স্কাইরুট এরোস্পেস লঞ্চ করেছে। যে রকেটের নাম হচ্ছে বিক্রম 1, যেটা আমাদের ভারতীয় দেশ হিসাবে খুবই গর্বিত বিষয়, কারণ আমরা সেই 3 নম্বর কান্ট্রিতে লঞ্চ যুক্ত হয়েছি, যে এখানে বেসরকারি উদ্যোগে অর্থাৎ সরকারি ছাড়াও যে প্রাইভেট কোম্পানি বর্তমানে স্পেসে লঞ্চ করেছে। প্রথম হচ্ছে আমেরিকা, যে স্পেস এক্স, চায়না রয়েছে, তার সাথে ইন্ডিয়াও এখন সেই 3 নম্বর যে এলিট যে ক্লাব সেখানে অবস্থান করেছে। ইসরো ঠিক যেইভাবে 1960 সালে নিজের জায়গা করে নিয়েছিল এলিট ক্লাবে, ঠিক সেইভাবে ইন্ডিয়া আজকে নতুন করে আর একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন লঞ্চ যুক্ত হয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে, যে ভারতের প্রথম বেসরকারি রকেট লঞ্চ করেছে। তোমরা এই যে জানো যে ইনি হচ্ছেন যে স্কাইরুট সেই সংস্থার কর্ণধার, অর্থাৎ তিনি একজন আইআইটিয়ান। আইআইটি বেঙ্গালুরু থেকে স্পেস নিয়ে পড়াশোনা করে 2022 সালে তিনি একটি কোম্পানি তৈরি করেছিলেন, স্পেস এক্স। স্পেস এক্স নয়, স্কাইরুট। সেই কোম্পানি আজকে নতুন করে একটি রকেট লঞ্চ করেছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের যে স্পেস ইন্ডাস্ট্রি বা স্পেস ট্যুরিজমের ক্ষেত্রে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এটা কেবলমাত্র শুরু, এবং ভবিষ্যতে আমরা খুবই গুরুত্বপূর্ণ স্পেস অবজার্ভ করে থাকবো। বিভিন্ন প্রত্যেকটা মিডিয়া চ্যানেল এটাকে বোঝায় একটা হিস্টোরিক মাইলস্টোন। এটা নিউ ইয়র্ক টাইমস, এটা আমেরিকার যে সবথেকে গুরুত্বপূর্ণ নিউজ পেপার, তার একটা প্রতিবেদন, সেখানে বলা হয়েছে যে হিস্টোরিক মাইলস্টোন বলা হয়েছে, কারণ ইন্ডিয়া 3 নম্বর কান্ট্রি। আমাদের দেশে যে স্পেসের জার্নিটা যদি তোমাদেরকে বলি, খুব সহজ ছিল না। অর্থাৎ আমরা বিক্রম নামটা কোথায় থেকে দেওয়া হয়েছে? বিক্রম হচ্ছে বিক্রম সারাভাই, অর্থাৎ দ্য লেজেন্ডারি স্পেস সায়েন্টিস্ট ইন আওয়ার স্পেস হিস্ট্রি। তো ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ যে যেটা বলা হচ্ছে ফাদার অফ দ্য স্পেস রিসার্চ অর্গানাইজেশন কাকে বলা হয়, সেটা বিক্রম সারাভাই। অর্থাৎ তার হাত ধরে যে ইসরো তৈরি হয়েছিল 1959 খ্রিস্টাব্দে 1 আগস্ট। সেই ইসরো যখন 1970 সাল থেকে জার্নি শুরু করেছিল, সেই ইসরো আজকে চন্দ্রযান, মঙ্গলযান, এবং তোমরা জানো যে চাঁদে আমরা 3বার রকেট পাঠিয়েছি প্লাস মঙ্গলযান পাঠিয়েছি। তাছাড়া তো ইসরো ভারতের যে এখন পর্যন্ত প্রায় 800-র কাছাকাছি স্যাটেলাইট মহাকাশে লঞ্চ করেছে। সেই হিসাবে বিভিন্ন কোম্পানি ইন্ডিয়াতেও রয়েছে, যেমন পিক্সেল, স্কাইরুট, এবং তার সাথে সাথে আর একটা অগ্নিকুল কসমস বলে একটা প্রাইভেট কোম্পানি রয়েছে, সেটাও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইন্ডিয়ান স্পেস ইন্ডাস্ট্রিতে। আমাদের জার্নি খুব সহজ ছিল না, জার্নি ছিল খুবই কঠিন, কিন্তু সেই কঠিনকে পার করে ইসরো এবং ইসরোর যে সায়েন্টিস্টরা যেমন কাজ করছে, ঠিক সেই রকম আমাদের যারা জেনজি বা ইয়ং জেনারেশন বা ইয়ং সায়েন্টিস্ট রয়েছে, যে স্টার্ট আপ রয়েছে, সেগুলো ভারতের যে স্পেসকে আরও সামনের দিকে বা ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। তো 1980 সালে আমাদের যে প্রথম যে রোহিণী নামক যে স্যাটেলাইট লঞ্চের মাধ্যমে আমরা স্পেসে পা দিয়েছিলাম, তার আগে আমরা আর্যভট্ট নামে একটা স্যাটেলাইট লঞ্চ করেছিলাম। রাশিয়া তখন আমাদেরকে হেল্প করেছিল। আর আজকে ইসরো আর ক্যাপেবল, ইসরোর কাছে এমন এমন রকেট লঞ্চার আছে যেগুলো একসঙ্গে 10,000 যে টন বা 10,000 কিলোগ্রাম পর্যন্ত পেলোড সক্ষম রয়েছে। হ্যাঁ, এটার পেলোড কম, 450, কিন্তু এটা হচ্ছে শুরু। ইসরো যখন তৈরি হয়েছিল তখন খুব কম, প্রায় 60 কেজি পর্যন্ত নিচে গিয়েছিল। তো দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে প্লাস আমরা দক্ষিণ ভারত এবং সাউথ এশিয়া বা সাউথ যে পুরো সাউথ, আমরা জানি যে সাউথ মানে পৃথিবীকে 2 ভাগে ভাগ করা আছে, নর্থ আর সাউথ। তো সাউথের সবথেকে গুরুত্বপূর্ণ কান্ট্রি হিসেবে ইন্ডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো স্পেস অত সহজ নয়, এবং খুব সুন্দরভাবে আমাদের যে সায়েন্টিস্টরা সেখানে কাজ করছে, এবং ইসরোর পাশাপাশি নতুন যে কোম্পানি এবং এই যে সরকার একটা প্রজেক্ট লঞ্চ করেছিল, সেটা হচ্ছে প্রজেক্ট অঙ্গাথান এবং প্রজেক্ট অগ্নিবাণ। সেই অগ্নিবাণের হিসেবে যে বিভিন্ন ধরনের যে প্রাইভেট যে স্পেস যে কোম্পানি, সেগুলোকে ভারত অ্যালাউ করেছিল যে বর্তমানে যে প্রাইভেট কোম্পানিগুলো স্পেস সে বিষয়ে এন্ট্রি করতে পারে, এবং তারা যে বিভিন্ন ধরনের যে জিনিস তৈরি করতে পারে। তো এখানে যেটা বলছে, এটা নতুন দিগন্ত ভারতের মহাকাশ অভিযানে, সেটাই বলছে স্কাইরুট এরোস্পেস বিক্রম 1 মহাকাশ গবেষণা কেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যেমন এর সাথে সাথে ইসরোর একটি গুরুত্বপূর্ণ যে মাইলস্টোন রয়েছে, যে 2035-এর মধ্যে আমাদের যে ভারত মানে পৃথিবীর বাইরে একটা ইন্টারন্যাশনাল যে ইন্ডিয়ান স্পেস স্টেশন তৈরি করতে হবে, যেখানে আমরা আমাদের অ্যাস্ট্রোনটকে পাঠাবো।
এর সাথে সাথে ইসরোর যে গুরুত্বপূর্ণ প্রজেক্ট রয়েছে, যেমন চন্দ্রযান 4 রয়েছে, 2027 চন্দ্রযান 5 হবে, কোনোটা ইন্ডিয়া জাপান একসাথে করবে। বর্তমানে এটা কেবলমাত্র একটা শুরু। এর সাথে তোমরা দেখবে প্রত্যেক বছর নতুন নতুন আপডেট আসবে যে ইন্ডিয়ান যে স্পেস নিয়ে, অর্থাৎ এখানে প্রত্যেকটা নিউজ পেপার কভার করেছে, এটা পুরো বিশ্বে কভার করা হয়েছে যে স্পেস নিয়ে। ইন্ডিয়াস ফার্স্ট প্রাইভেট অরবিটাল রকেট বিক্রম 1, এর যে মাইলস্টোন এখানে কি বলা আছে, যে এক ধরনের যে ডায়মন্ড অর্থাৎ যে হীরা, সেটা স্পেসে নিয়ে গিয়েছে এই কোম্পানিটা। সেখানে একটা স্যাটেলাইটের লঞ্চের মাধ্যমে যে ডায়মন্ড রিং এর মাধ্যমে এটাকে দেওয়া হয়েছে, বা কসমিক বুম যেটা বলছে, সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইসরো স্যাটেলাইট এবং বর্তমানে প্রাইভেট কোম্পানি হওয়ার বা বিভিন্ন প্রাইভেট কোম্পানির মধ্যে কম্পিটিশন হবে, এবং এর সাথে সাথে আমাদের দেশে নতুন করে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে, অর্থাৎ আমাদের যারা ইউথ জেনারেশন তারা খুব সহজেই এইতে যুক্ত হতে পারবে। তোমাদেরকে আমি আর্টিকেলটা দেখাচ্ছি, এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমের আর্টিকেল, যেখানে কভার করেছে যে বিক্রম 1 কান্ট্রিজ ফার্স্ট ইন্ডিয়াস ফার্স্ট প্রাইভেট অরবিটাল ক্লাস রকেট সাকসেসফুলি প্লেস, অর্থাৎ যখন 2008 সালে স্পেস এক্স যে ইসরো এই ইলন মাস্কের যে সংস্থা 4বার ফেল হয়েছিল, 4বার ফেল হওয়ার পরে সফল হয়েছিল, কিন্তু আমাদের এই যে নতুন জেনারেশন তারা প্রথমবারে সফল হয়েছিল। এইখানে একটা যেটা বলা হয়েছে যে একটা মিশনের কথা বলা হয়েছে, মিশেল আঙ্গামান বিক্রম 1, সেটা 2021 সালে লঞ্চ করা ছিল, যার মাধ্যমে ইসরো কি করছিল যে বিভিন্ন ধরনের প্রাইভেট কোম্পানি যেগুলো ইন্ডিয়ান যে স্টার্ট আপ তাদেরকে হেল্প করেছিল টেকনোলজি দিয়ে, তাদের স্পেস, এবং যদি তাদের যদি কোনো অসুবিধা হয় সেখানে ইসরো পুরো সাহায্য করেছিল। তারই আজকে আমরা ফল, অর্থাৎ 140 কোটি ভারতীয় ফল পাচ্ছে, যে প্রাইভেট কোম্পানি খুব সহজে এবং অল্প সময়ের মাধ্যমে তারা রকেটগুলো লঞ্চ করতে পারে। প্রাইভেট কোম্পানি একটা সুবিধা কি, তাদের কাছে ফান্ডিং এর কোনো অসুবিধা নেই, কিন্তু ইসরো গভর্নমেন্ট প্রত্যেক বছর বাজেট দেবে, তারপরে সরকারকে একটা কিছু করতে হবে। তো প্রাইভেট কোম্পানি ভারত এবং ভারতের বাইরে থেকে সায়েন্টিস্ট নিয়েছে, তারা কাজ করাতে পারবে। এখানে তোমাদেরকে এইখানে যদি বললো যে 2014 সালে আমাদের দেশে একটা স্টার্ট আপ ছিল, মানে ইসরো স্পেস রিলেটেড একটা স্টার্ট আপ ছিল। বর্তমানে কতগুলো আছে বলো তো? প্রায় 400-র কাছাকাছি, 400-র ওপরে স্টার্ট আপ মানে প্রাইভেট কোম্পানি যারা এই যে স্পেস ফিল্ডে কাজ করছে। এর ফলে যে প্রচুর পরিমাণে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, এবং আমরা হাইটেক একটা ইন্ডাস্ট্রির দিকে চলে যাব। স্পেস স্টার্ট আপ যেমন চায়নাতেও কিন্তু বর্তমানে 400-র কাছাকাছি যে স্পেস স্টার্ট আপগুলো রয়েছে, কিন্তু আমেরিকাতে কম, আমেরিকাতে 400 কম, কিন্তু ইন্ডিয়া চায়নাতে প্রায় সমান সমান। আজকে একটা ডেটা দেখলাম, সেখানে দেখতে পেলাম। এখানে যেটা বলছে দেখো যে এটা হচ্ছে যে চাইনিজ যে ইয়াহু টাইমসের যে নিউজ, সেখানে পেয়েছি যে চায়না হ্যাজ এ 400 প্রাইভেট স্পেস কোম্পানিজ, অর্থাৎ ইন্ডিয়াতে যেমন আমরা কেবল ছোট ছোট গ্রো করছি, তো আর 5 বছরের মধ্যে তোমরা দেখতে পাবে ইন্ডিয়াও এই চাইনিজ যে লাইনে খুব তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, তো আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা এবং স্পেস জার্নি হবে বন্ধুরা, এর জন্য সবসময় দেখতে থাকো ইন্ডিয়ার সাথে। স্পেস বাজেটটা তোমাদেরকে একটা বলি, যে 2014 সালে আমাদের স্পেস বাজেট ছিল প্রাইভেট কোম্পানির দ্বারা, সেটা হচ্ছে যে 321 টাকা রেভিনিউ জেনারেট হয়েছে। বর্তমানে গভর্নমেন্ট সেখান থেকে রেভিনিউ পাচ্ছে 3246 কোটি টাকা। তুমি সে ভাবো যে প্রাইভেট কোম্পানি যত প্রত্যেক বছর বৃদ্ধি পাবে, সরকারের ইনকাম বাড়বে, এবং তার সাথে সাথে আমাদের যে স্পেস ডোমেন যে স্যাটেলাইট যেগুলো লঞ্চ করা হবে, সেগুলো খুব সুন্দরভাবে স্যাটেলাইটগুলো লঞ্চ করা হবে, কোনো অসুবিধা হবে না। আমাদের চন্দ্রযান 4, 5, 6 এগুলো খুব সহজে নিয়ে যাওয়া যাবে, এবং তার সাথে সাথে স্পেস ট্যুরিজম হবে। বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, এবং চ্যানেলটির সাথে থাকো। জয় হিন্দ।